নমস্কার, আমি শাওনী ভট্টাচার্য। সকলকে দিশারিতে স্বাগত জানাই। আজকে আমরা একাদশ শ্রেণীর সেমিস্টার 1-এর নিউট্রিশন বিষয় নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে কিছু কিছু জিনিস আমরা পড়ে এসেছি। একদম ফার্স্ট ইউনিটের নাম কি? ইন্ট্রোডাকশন টু ফুড, নিউট্রিশন অ্যান্ড হেলথ। তার মধ্যে যে দুটো আবার সাব ইউনিট করা হয়েছে, যেমন একটা হলো বেসিক কনসেপ্ট অফ ফুড, নিউট্রিশন, নিউট্রিয়েন্টস অ্যান্ড নিউট্রিশন সায়েন্স। সেখান থেকে আমরা প্রথমে কিছু যেমন খাদ্য কাকে বলে, তারপরে খাদ্যের কাজ, খাদ্যের শ্রেণীবিভাগ, এগুলো আমরা পড়ে এসেছি। তা আজকে আমরা কি বিষয় পড়ব? আজকে আমরা পড়ব হলো নিউট্রিয়েন্ট মানে পরিপোষক কাকে বলে। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে কি পড়বো আমরা? নিউট্রিয়েন্টের ডেফিনেশন মানে সংজ্ঞা পড়বো। নিউট্রিয়েন্টসের কি পড়বো? টাইপস পড়বো, মানে প্রকারভেদ কি কি আছে। ম্যাক্রো নিউট্রিয়েন্টস আর আছে মাইক্রো নিউট্রিয়েন্টস। তাহলে এই বিষয় পড়বো। আর কি পড়বো? প্রক্সিমেট অ্যান্ড প্রোটেক্টিভ প্রিন্সিপালস অফ ফুড। অলরেডি আগে পড়েছি, তাও আজকে একটু রিভিউ করবো। আচ্ছা, তারপরে হলো এনার্জি ফ্রম ফুড অ্যান্ড ক্যালোরি কনসেপ্ট, মানে ক্যালোরির যে ধারণা, খাদ্য থেকে আমরা কিভাবে ক্যালোরি পাই, ক্যালোরি কাকে বলে, কিলো ক্যালোরি কাকে বলে, 1 কিলো ক্যালোরি কত জুল, কম 1 জুল কত কিলো ক্যালোরি, এই সমস্ত কিছু নিয়ে একটু আলোচনা করব। এখান থেকে কিন্তু আগে প্রশ্ন আসতো এবং এখান থেকে কিন্তু মানে মানে তোমাদের 11-এও কিন্তু এমসিকিউ কিন্তু এসেছে, সুতরাং এখান থেকে পড়তে হবে। আচ্ছা, স্ট্যান্ডার্ড ফুড, আচ্ছা যথোপযুক্ত প্রমাণ খাদ্য, অ্যাডিকুয়েট ফুড যথোপযুক্ত খাদ্য, অ্যান্ড ব্যালেন্সড ডায়েট সুষম খাদ্য। তাহলে এগুলো নিয়ে আজকে আলোচনা হবে। আর সর্বোপরি এখান থেকে কি এমসিকিউ হতে পারে, কি আসতে পারে, সেগুলো নিয়েও কিন্তু আলোচনা করব। তাহলে এমসিকিউ যেহেতু আমাদের এমসিকিউ টাইপ হয়ে গেছে, এটা মূল উদ্দেশ্য। কিন্তু যদি আমরা ডিটেলসে না পড়ি তাহলে কিন্তু আমরা কখনোই এমসিকিউ সলভ করতে পারবো না। তার জন্য কিন্তু ডিটেলসে পড়তে হবে। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে, তো আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর কোন কোন বিষয়ে আলোচনা করলে ভালো হয়, বা আপনাদের মতামত আপনারা জানতে পারেন। আচ্ছা, তাহলে ফার্স্ট আমরা পড়বো নিউট্রিয়েন্ট বা পরিপোষক। তাহলে ফার্স্ট আমরা পড়বো হলো পরিপোষক সম্পর্কে। আচ্ছা, পরিপোষকটা কি? আচ্ছা, পরিপোষক, তাহলে পরিপোষক হলো জৈব এবং অজৈব রাসায়নিক উপাদান, বা বলতে পারি, আমি সংজ্ঞা হিসেবে বলছি না, জাস্ট আমরা কনসেপ্ট হিসেবে বলছি। তাহলে আমরা বলতে পারি যে খাদ্যে উপস্থিত জৈব ও অজৈব উপাদান। পরিপোষক কি পরিপাকের প্রয়োজন হয় না? তাহলে এর কি হয় না? সরাসরি পরিপাকে অংশগ্রহণ করে না, তাহলে কি হয়? আমাদের দেহের মধ্যে যে বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়া আছে তার মধ্যে অংশগ্রহণ করে। তাহলে কি হবে? শারীরবৃত্তীয় ক্রিয়ায় কি করে? অংশগ্রহণ করে বা অংশ নেয়। অংশগ্রহণ করে লিখলাম, বা অংশ নেয় লিখলেও হবে। আচ্ছা, শারীরবৃত্তীয় ক্রিয়ায় অংশ নিয়ে কি করে? আমাদের দেহের স্বাভাবিকতা বজায় রাখে, কর্মসামর্থ্য বজায় রাখে, দক্ষতা বাড়ায়, সুস্বাস্থ্য বজায় রাখে, সুস্বাস্থ্য রক্ষা করে। তাহলে এই কাজগুলো করছে। তাহলে কি কি করছে? আমাদের স্বাভাবিকতা বজায় রাখছে, তার মানে পরিপোষকের অভাবে আমরা কি হব? তাহলে বিভিন্ন অভাবজনিত রোগে ভুগবো। তার স্বাভাবিকতা বজায় রাখে, আর কি করে? কর্ম সামর্থ্য ও দক্ষতা বাড়ায়, আর কি করে? পুষ্টি সাধন করে,
পুষ্টি সাধন করে। আর কি করে? সুস্বাস্থ্য রক্ষা করে। স্বাভাবিকতা বজায় রাখে, সুস্বাস্থ্য রক্ষা করে, একই ব্যাপার। আর কি করে? এটা মেইন পয়েন্ট যে আমাদের জীবনের মৌলিক ধর্মগুলো, আচ্ছা এবার প্রশ্ন, মৌলিক ধর্ম কি? চলন, গমন, রেচন, জনন, এগুলো সব মৌলিক ধর্ম। তাহলে আমাদের জীবনের মৌলিক ধর্মগুলি পালনে সাহায্য করে, পালনে সাহায্য করে। তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি পরিপোষক। সেই সমস্ত জৈব অজৈব উপাদানগুলোকে বলছি পরিপোষক। তাহলে পরিপোষকটা কি? কতগুলো পয়েন্ট পড়লাম। খাদ্যে উপস্থিত জৈব ও অজৈব রাসায়নিক উপাদান বলতে পারি, এমনি উপাদান বলতে পারি, কোনো অসুবিধা নেই। সরাসরি পরিপাকে অংশগ্রহণ করে না। কি করে? আচ্ছা, শারীরবৃত্তীয় ক্রিয়ায় অংশগ্রহণ করে। আচ্ছা, কি তাহলে করার মাধ্যমে কি করে? দেহের স্বাভাবিকতা বজায় রাখে, কর্মসামর্থ্য ও দক্ষতা বাড়ায়, পুষ্টি সাধন করে, সুস্বাস্থ্য রক্ষা করে এবং আমাদের কি করে? যাবতীয় জীবনের যে যাবতীয় যে মৌলিক ধর্মগুলো, যেমন চলন, গমন, রেচন, জনন, এগুলো পালনে সাহায্য করে। তাকেই আমরা কি বলছি? পরিপোষক বা নিউট্রিয়েন্ট। পরিপোষক বা নিউট্রিয়েন্টস, ঠিক আছে? তাকে আমরা বলছি পরিপোষক বা নিউট্রিয়েন্টস। আশা করি আমাদের এইটুকু ক্লিয়ার হয়েছে। তাহলে এখান থেকে যদি কোনো এমসিকিউ আসে যে পরিপোষক হলো জৈব উপাদান, অজৈব উপাদান, জৈব অজৈব রাসায়নিক উপাদান, কোনোটি নয়, জৈব অজৈব রাসায়নিক উপাদান। আচ্ছা, আর কি বলছে? সরাসরি পরিপাকে অংশগ্রহণ করে না, সেটা নিয়ে কিছু বলতে পারে। জীবনের কাজ নিয়ে একটা বলে দিল, এইটা মানে পরিপোষকের কাজ হলো স্বাভাবিকতা বজায় রাখা, কর্মসামর্থ্য, দক্ষতা বাড়ায়। আচ্ছা, জীবনের মৌলিক ধর্মগুলো পালনে সাহায্য করে। ওপরের সবকটি, তাহলে এখানে কি হবে? ওপরের সবকটি হবে। এই সবকটি কাজই কে করছে? পরিপোষক কিন্তু এই সবকটি কাজই করছে। তাহলে আমরা এখান থেকে কিন্তু ছোট ছোট শর্ট কোশ্চেনও আমরা পড়তে পারবো। আমরা এবার নেক্সট টপিকে চলে যাই। তাহলে আমরা কি দেখছি? পরিপোষকের কে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো ম্যাক্রোনিউট্রিয়েন্টস বা খাদ্যের প্রধান উপাদান, একটা হলো মাইক্রোনিউট্রিয়েন্টস বা খাদ্যের অনু উপাদান। আচ্ছা, এবার আমরা জানবো যে খাদ্যের প্রধান উপাদান কাকে বলে। যেসব পরিপোষক আমাদের খাদ্যের সিংহভাগ জুড়ে থাকে, যেসব পরিপোষক আমাদের শক্তি উৎপাদনে অংশগ্রহণ করে, দেহের পুষ্টি সাধন করে, দেহের বৃদ্ধিতে অংশগ্রহণ করে, এক কথায় এগুলো গ্রহণ করার মাধ্যমে আমাদের দেহের কি হয়? ওজন বৃদ্ধি পায়, শুষ্ক ওজন বৃদ্ধি পায়, তাই না? আমাদের সার্বিক গ্রোথটা হচ্ছে। তাদেরকে আমরা বলছি হলো ম্যাক্রোনিউট্রিয়েন্টস বা খাদ্যের প্রধান উপাদান। যেমন মেইন হলো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট বা লিপিড বা স্নেহ পদার্থ। তাহলে কার্বোহাইড্রেট বা শর্করা, কার্বোহাইড্রেট এর মধ্যে পড়ছে বা শর্করা। আর কি পড়ছে? প্রোটিন পড়ছে। আর কি পড়ছে? লিপিড বা স্নেহ পদার্থ বা ফ্যাট। আচ্ছা, আর খাদ্যের অনু উপাদান। তাহলে আমরা এক্ষেত্রে এমনি বুঝতেই পারছে যে আমরা যখন খাদ্য গ্রহণ করি, এটা আমরা কি করি? বেশি পরিমাণে খাই না, অল্প পরিমাণে খাই। তাহলে আমাদের খাদ্যের মধ্যে এটা কি থাকে? অল্প পরিমাণে উপস্থিত থাকে, দেহের স্বাভাবিকতা বজায় রাখতে সাহায্য করে, শারীরবৃত্তীয় কাজগুলো নিয়ন্ত্রণের মাধ্যমে রোগ প্রতিরোধ করে। কিন্তু এরা কি করে না? শক্তি উৎপাদনে কিন্তু অংশগ্রহণ করে না, কিন্তু রোগ প্রতিরোধে অংশগ্রহণ করে। তাহলে যে সমস্ত পরিপোষক আমাদের খাদ্যে অল্প পরিমাণে উপস্থিত থেকে দেহের স্বাভাবিকতা বজায় রাখে, আমাদের রোগ প্রতিরোধের হাত থেকে রক্ষা করে, তাদের আমরা কি বলবো? তাদের আমরা বলবো হলো খাদ্যের অনু উপাদান। তাহলে প্রধান মানে বুঝতেই পারছে যে খাদ্যের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে।
আর অণু হলো অল্প পরিমাণে থাকে। আচ্ছা, এই যে ম্যাক্রোনিউট্রিয়েন্টস বা খাদ্যের প্রধান উপাদান, এটাকেই কিন্তু কি বলা হয়, প্রক্সিমেট প্রিন্সিপালস। যেমন খাদ্যকে ভাগ করেছিলাম দেহ পরিপোষক, দেহ সংরক্ষক খাদ্য উপাদানে ভাগ করেছিলাম আগে, তখন দেহ পরিপোষক খাদ্য উপাদানকে কিন্তু খাদ্যকে আমরা কি বলেছিলাম, প্রক্সিমেট প্রিন্সিপালস। একই, ওটা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ছিল, যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট বা লিপিড বা স্নেহ পদার্থ, তাহলে এটাই কিন্তু কি প্রক্সিমেট প্রিন্সিপালস। কেন প্রক্সিমেট প্রিন্সিপালস? কারণ এটা খাদ্যের সিংহভাগ জুড়ে থাকে। যেমন ধরো আমাদের দুপুরের লাঞ্চ, ঠিক আছে, দুপুরের লাঞ্চে কি থাকে, ভাত থাকে, ম্যাক্সিমাম ভাত থাকে, বা তার সঙ্গে কি থাকতে পারে, রুটি থাকতে পারে, কম্বিনেশন থাকতে পারে। আর কি থাকে, ডাল থাকে, মাছ মাংস কিংবা ডিমের মধ্যে কিছু একটা অংশ, শাক সবজি থাকতে পারে, ঠিক আছে। তাহলে কেউ টক দই বা স্যালাড গ্রহণ করতে পারে। তাহলে এইটা হলো, তাহলে ম্যাক্সিমাম অংশ জুড়ে কি রয়েছে। সকাল থেকে ভাবি না, সকাল থেকে সমস্ত খাদ্য গ্রহণ করি, তার মধ্যে কার্বোহাইড্রেট, যেমন ধরো ভাত বা রুটি, মানে প্রধান কি খাদ্য উপাদান রয়েছে, কার্বোহাইড্রেট রয়েছে। মাছ মাংস ডিম দুধ ডাল, প্রধান কি খাদ্য উপাদান রয়েছে, প্রোটিন রয়েছে, তাই না। শাকসবজি যদি বলি, সেখানে যদিও ভিটামিন মিনারেলস থাকে, তাছাড়াও শাকসবজির মধ্যেও কিন্তু কার্বোহাইড্রেটও রয়েছে বা অন্যান্য উপাদান, যেমন ডায়েটারি ফাইবারও রয়েছে। তো যাই হোক, তো ম্যাক্সিমাম অংশ জুড়েটা কি রয়েছে, এই কিন্তু খাদ্যের প্রধান উপাদানই রয়েছে। তারপর রান্না করতে গেলে কি লাগবে, তেল লাগবে, তেল ঘি মাখন এগুলোর ব্যবহারের মাধ্যমেই রান্না হবে, যদিও অল্প পরিমাণে লাগে কিন্তু শক্তি বেশি দেয়। তাহলে যেহেতু খাদ্যের সিংহভাগ জুড়ে থাকে, বেশিরভাগ আমরা কি গ্রহণ করি, কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট, এবং এটা কি করে, দেহের এটা শক্তি উৎপাদন করে, দেহের বৃদ্ধি পুষ্টি তে অংশগ্রহণ করে। এদেরকে কি বলছি আমরা, প্রক্সিমেট প্রিন্সিপালস বলছি। আচ্ছা, খাদ্যের অণু উপাদান যেটা অল্প পরিমাণে থাকে। আচ্ছা, যে মাইক্রোনিউট্রিয়েন্টস যেগুলো আছে, যেমন ভিটামিন খনিজ লবণ, এগুলোকে আমরা মাইক্রোনিউট্রিয়েন্টস বলছি। এগুলো কি করছে, আমাদের রোগ প্রতিরোধ করছে, আমাদের রোগের হাত থেকে আমাদের কি করছে, রক্ষা করছে, তাই না। তাই জন্য এদেরকে কি বলছি আমরা, যেহেতু রোগ প্রতিরোধ করছে সেই জন্য বলছি হলো প্রোটেক্টিভ প্রিন্সিপালস অফ ফুড। প্রোটেক্টিভ প্রিন্সিপালস অফ ফুড, ঠিক আছে। এটাকে আরেকটা জিনিসও বলা হয় অ্যাক্সেসরি ফ্যাক্টর বলা হয়, যেহেতু অল্প পরিমাণে আমরা এগুলো গ্রহণ করি, কিন্তু আমরা গ্রহণ না করলেও হবে না, কারণ আমরা আগেই অলরেডি কিন্তু খাদ্যের শ্রেণী বিভাগে এবং খাদ্যের কাজে কি পড়েছি, যে ভিটামিন এবং খনিজ লবণের অভাবে কিন্তু আমাদের বিভিন্ন রকমের রোগ হয়। অনেকগুলো আমরা উল্লেখ করেছিলাম, বি1 এর হবে বেরি, সি এর হবে স্কারভি, ঠিক আছে, বিভিন্ন রকম রোগ আছে। আয়োডিনের অভাবে গলগণ্ড, লোহার অভাবে অ্যানিমিয়া। তাহলে এগুলো কিন্তু আমাদের কি করছে, রোগ প্রতিরোধ করছে, আমাদের দেহের স্বাভাবিকতা সুস্থতা বজায় রাখতেও কিন্তু এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে আমাদের এই দুটো পার্ট কিন্তু এখন পড়া হয়ে গেল। এবার আমরা কি পড়ব, এনার্জি ফ্রম ফুড অ্যান্ড ক্যালোরি কনসেপ্ট। যদি আমরা বলি, আমরা কিন্তু অলরেডি ভৌত বিজ্ঞানে কি পড়েছি, ক্যালোরি কতটা পড়েছি, তাই না। আবার আমরা পুষ্টিবিজ্ঞানে কি পড়ছি, কিলো ক্যালোরি পড়ছি, তাই না। আচ্ছা, এই ভৌত বিজ্ঞানের ক্যালোরি থেকে পুষ্টিবিজ্ঞানের ক্যালোরি কিন্তু 1000 গুণ, ঠিক আছে। তাহলে এটার থেকে এটা কিন্তু 1000 গুণ বড়, ঠিক আছে। কিলো, যেমন 1 গ্রামের থেকে 1 কিলোগ্রাম 1000 গুণ বড়, তেমনি এটাও কিন্তু 1000 গুণ বড়। অলরেডি আমাদের ভৌত বিজ্ঞানের ক্যালোরি সম্পর্কে ধারণা রয়েছে। তাহলে 1 ক্যালোরি কাকে বলে, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আমরা বলছি 1 ক্যালোরি।
তাকে আমরা কি বলছি? 1 ক্যালোরি। তাহলে কি হচ্ছে? 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা কতটা বাড়াচ্ছে? 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াচ্ছে। তাকে আমরা বলছি 1 ক্যালোরি। আচ্ছা, তাহলে 1 কিলো ক্যালোরি কাকে বলবো? 1 কেজি বা 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আমরা কি বলবো? 1 কিলো ক্যালোরি। 1 কিলো ক্যালোরি। আচ্ছা, 1 কিলো ক্যালোরি। হাতে লেখাটা বাজে হচ্ছে। 1 কে সি এ, ঠিক আছে? তাহলে কি পড়লাম? যে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলে 1 ক্যালোরি। আচ্ছা, 1 কিলোগ্রাম বা 1 কেজি কিংবা 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলছি 1 কিলো ক্যালোরি বলছি, ঠিক আছে? আচ্ছা, খুব প্রশ্ন আসে 1 কিলো ক্যালোরি কত কিলো জুল? 1 কিলো ক্যালোরি কত কিলো জুল? বাংলা লিখি দিই, কিলো ক্যালোরি কত কিলো জুল। আচ্ছা, 1 কিলো ক্যালোরি 4.184 কিলো জুল। তাহলে 1 কিলো ক্যালোরি 4.184 কিলো জুল। একবার উচ্চ মাধ্যমিকে দিয়েছিল, সবাই ভুল করেছিল। 1 কিলো ক্যালোরি তাহলে দিয়েছিল ড্যাশ জুল, এইটাও ছিল, তো সেখানে 4184, তাহলে এটাই হলো, যদি আমরা জুলে বলি 4184 জুল। এটা কিলো জুলের ক্ষেত্রে 4.184 হবে, যদি এমনি জুল বলে তাহলে 4184 জুল। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ একবার উচ্চ মাধ্যমিকে এসেছিল এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ভুল করে এসেছিল এটা। তাহলে 1 কিলো ক্যালোরি কত কিলো জুল বা 1 কিলো ক্যালোরি কত জুল, ঠিক আছে? এটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, আরেকটা আসে 1 কিলো ক্যালোরি কত মেগাজুল, সেটাও কিন্তু একটা প্রশ্ন আসে। আবার 1 জুল কত কিলো ক্যালোরি, সেটাও কিন্তু একটা প্রশ্ন আসে। আচ্ছা, তাহলে আমরা জানি যে 1 কিলো ক্যালোরি সমান সমান 4.184 কিলো জুল। তাহলে 1000 কিলো ক্যালোরি কত হবে? 4.184 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কিলো জুল। আচ্ছা, 10 টু দি পাওয়ার 3 কেন হলো? 10 টু দি পাওয়ার 1000 মানে কিন্তু 10 টু দি পাওয়ার 3, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি পাই? যে সমান সমান 4.184 মেগা হাজার কিলো ক্যালোরি হলো 4.184 মেগা জুল। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি কি 4.184 মেগা জুল সমান সমান 1000 কিলো ক্যালোরি। 1 মেগা জুল সমান সমান এত কিলো
ক্যালোরি। তাহলে 1 মেগাজুল, আবার লিখছি 1, এটাও আসে মেগাজুল সমান সমান ঠিক। আরেকটা আসে 1 কিলোজুল কত কিলো ক্যালোরি। তাহলে এখান থেকে আমরা এমনি পাবো যে 1 কিলোজুল, তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে, সমান সমান 0.239 কিলো ক্যালোরি। এই তিনটে জিনিস কিন্তু আমাদের ভীষণ ভালো করে মনে রাখতে হবে ক্যালোরি কনসেপ্টের ক্ষেত্রে। তাহলে 1 কিলো ক্যালোরি সমান সমান 4.184 কিলোজুল। কি করে আসলো আমরা পেয়ে গেলাম 1 মেগাজুল সমান সমান 239 কিলো ক্যালোরি, 1 কিলোজুল সমান সমান 0.239 কিলো ক্যালোরি। তাহলে এই তিনটে জিনিস কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে ক্যালোরি ধারণার ক্ষেত্রে। আর কি পড়বো? 1 কিলো ক্যালোরি কাকে বলে, আর কি পড়বো 1 ক্যালোরি বলতে কি বোঝো, ঠিক আছে? এই কটা কোশ্চেন। তাহলে এমসিকিউ এখান থেকে যদি দেয় যে 1 কিলো ক্যালোরি সমান সমান, এক্ষেত্রে দিয়ে দিল যে 4.184 কিলোজুল, আচ্ছা 4.841 কিলোজুল, আচ্ছা 5.184 কিলোজুল, তারপর দিয়ে দিল 4.484 কিলোজুল। তাহলে আমাদের এখান থেকে কি আমরা লিখতে পারবো যে 1 কিলো ক্যালোরি সমান সমান 4.184 কিলোজুল। আবার দিয়ে দিল যে 1 মেগাজুল সমান সমান 239 কিলো ক্যালোরি। 1 মেগাজুল সমান সমান কত? একটা অপশন এ 239 কিলো ক্যালোরি, অপশন বি 0.239 কিলো ক্যালোরি, অপশন সি 4.184 কিলো ক্যালোরি, অপশন ডি 4184 কিলো ক্যালোরি। মানে এরকম ভাবে দিতেই পারে, ঠিক আছে? এক্ষেত্রে এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই কোশ্চেনটা মানে এক্ষেত্রে যে কোনোটা কিন্তু আমাদের দিয়ে দিতে পারে এমসিকিউতে। তাহলে এমসিকিউ এর ক্ষেত্রে আমরা তিনটেই খুব ভালো করে পড়বো। তাহলে আমরা এইটাও কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা পড়বো স্ট্যান্ডার্ড ফুড বা প্রমাণ খাদ্য বলতে কি বোঝো। প্রমাণ খাদ্য, স্ট্যান্ডার্ড ফুড কোনো ব্যক্তির খাদ্যে যদি তার প্রয়োজনীয় তাপ শক্তির চাহিদা সম্পূর্ণরূপে পূরণ হয় তবে সেই খাদ্যই ওই ব্যক্তির প্রমাণ খাদ্য। ধরা যাক যে কোনো মহিলার দরকার হলো 1900 কিলো ক্যালোরি, সে যেই খাদ্য গ্রহণ করছে তার মাধ্যমে সে 1900 কিলো ক্যালোরি পেয়ে গেল, তাহলে সেটাই তার প্রমাণ খাদ্য, তাই না? আচ্ছা, যত বেশি পরিশ্রম করবে তত বেশি তার ক্যালোরির চাহিদা বাড়বে। মানে একই বয়সী, ধরা যাক একজন স্বল্প পরিশ্রমী ব্যক্তির থেকে একজন কঠোর পরিশ্রমী ব্যক্তির কিন্তু কি হবে, ক্যালোরির চাহিদা বেশি হবে, ঠিক আছে? আচ্ছা, কারোর ধরলাম যে মানে মহিলাই কিন্তু তার ক্যালোরির চাহিদা আমরা ধরলাম 2230, সে যে খাদ্য গ্রহণ করছে তার মাধ্যমে সে যদি 2230 কিলো ক্যালোরি পেয়ে থাকে তাহলে সেটাই তার প্রমাণ খাদ্য। একটা বাচ্চার ক্যালোরি চাহিদা ধরলাম যে 1 বছরের একটা বাচ্চা 1060 কিলো ক্যালোরি, যদি 1060 কিলো ক্যালোরির চাহিদাই যদি তার খাদ্যের মাধ্যমে পূরণ হয় তাহলে সেটাই হলো সেই বাচ্চাটার প্রমাণ খাদ্য। তাহলে খুব সোজা, কিন্তু একটু সোজা ভাবে বোঝার চেষ্টা করব, তাহলে কিন্তু আমাদের এটা কঠিন লাগবে না, ভীষণ সোজা, তাই তো? আমরা যথোপযুক্ত খাদ্য কি আজকে আমরা এখন পড়বো। তাহলে যথোপযুক্ত খাদ্য কি? যথোপযুক্ত, আচ্ছা আমাদের কিন্তু তাপ ও শক্তির চাহিদা পূরণ করার জন্য আমাদের কি দরকার? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। তা তাপ ও শক্তি সরবরাহ কি করছে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট করছে, তাই তো? আবার আমাদের শরীরকে সুস্থ, সবল, কর্মক্ষম বজায় রাখার জন্য, রোগ প্রতিরোধ করার জন্য কি দরকার? আচ্ছা, খনিজ লবণ দরকার, ভিটামিন দরকার,
জল দরকার, আর কি দরকার, খাদ্যতন্তু দরকার। যে খাদ্যে এই 7টা উপাদানই উপযুক্ত অনুপাতে এবং উপযুক্ত পরিমাণে বর্তমান থাকবে, তাহলে সেই খাদ্যকেই আমরা কি বলবো, যথোপযুক্ত খাদ্য বলবো। ঠিক আছে, তাহলে যথোপযুক্ত, ঠিক আছে, মানে যতটা দরকার ততটা রয়েছে। ঠিক আছে, একদম সোজা জিনিস। তাহলে যথোপযুক্ত খাদ্য বা অ্যাডিকুয়েট ফুড কাকে বলছে, যেখানে কিন্তু কার্বোহাইড্রেট থাকবে, প্রোটিন থাকবে, ফ্যাট থাকবে, খনিজ লবণ থাকবে, ভিটামিন থাকবে, জল থাকবে, রাফেজ থাকবে, মানে এই 7টা উপাদান যেখানে উপযুক্ত অনুপাতে বর্তমান থাকবে, তাকেই আমরা কি বলবো, যথোপযুক্ত খাদ্য বলবো। এবার আমরা পড়ব সুষম খাদ্যের সংজ্ঞা। আমি লিখে দিচ্ছি সুষম খাদ্যটা, এবার তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। সব বইতে পাবে না, একটু তোমরা একটু টাইম নিয়ে একটু নোট ডাউন করে নেবে সুষম খাদ্যের সংজ্ঞাটা, কারণ এখান থেকে কিন্তু আমাদের প্রচুর প্রশ্ন, প্রচুর এমসিকিউ আসতে পারে। সুতরাং আমাদের সব থেকে ভালো করে কিন্তু সুষম খাদ্যের সংজ্ঞাটা পড়তে হবে। এখন আমরা পড়ব ব্যালেন্স ডায়েট সম্পর্কে। তাহলে এই ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্যের সংজ্ঞাটা কে দিয়েছিলেন? এই ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্যের সংজ্ঞাটা দিয়েছে হলো ICMR, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। এটা একটা সংস্থা, ভারতীয় সংস্থা। তার পুষ্টিবিদগণ কিন্তু সুষম খাদ্যের যে সংজ্ঞা দিয়েছেন, সেই অনুযায়ী আমাদের সুষম খাদ্যের এখানে সংজ্ঞাটা করা হয়েছে। এই সংজ্ঞাটা অবশ্যই পড়বে, এটার জন্য এটা থেকে কিন্তু অনেক এমসিকিউ আসতে পারে, তার জন্য কিন্তু খুব ভাইটাল। তাহলে কি বলছে, সুষম খাদ্যের পুষ্টির বিভিন্ন উপাদানগুলো কিভাবে থাকবে, যথোপযুক্ত পরিমাণে ও যথার্থ অনুপাতে থাকবে। তাহলে কিভাবে থাকবে, যথোপযুক্ত পরিমাণে ও যথার্থ অনুপাতে থাকবে। আচ্ছা, এই সুষম খাদ্য তৈরি হবে হলো বেসিক 4 ফুড গ্রুপসের সংমিশ্রণে। তাহলে কি বলছে, খাদ্যের মূল 4টি বিভাগ বেসিক 4 ফুড গ্রুপসের উপযুক্ত সংমিশ্রণের দ্বারা এই সুষম খাদ্য পাওয়া যেতে পারে। ঠিক আছে, ফুড পিরামিড আছে, একদম নিচে থাকে হলো দানা শস্য, ডাল, শুটি জাতীয় খাদ্য, তার উপরে থাকে শাকসবজি, ফল, তার উপরে থাকে মাছ, মাংস, ডিম, দুধ, আর একদম লাস্টের টিপ অফ দ্য পিরামিড থাকে হলো ঘি, মাখন, তারপরে তৈলবীজ, চিনি, এই জিনিসগুলো থাকে। ঠিক আছে, তাহলে এই 4টে বিভাগে কিন্তু সংমিশ্রণে কিন্তু কি পাওয়া যাবে, সুষম খাদ্য পাওয়া যাবে। আচ্ছা, সুষম খাদ্যের যে খাদ্যের পরিমাণ কিসের উপর নির্ভর করবে, বয়স। ঠিক আছে, কম বয়স হলে স্বাভাবিকভাবে সে কম খাদ্য গ্রহণ করে, যত বেশি বয়স বাড়ে ক্যালোরি চাহিদা বাড়বে, প্রোটিনের চাহিদা বাড়বে, সে খাদ্য গ্রহণের পরিমাণও বাড়বে। আচ্ছা, লিঙ্গ। আচ্ছা, আমরা জানি পুরুষ এবং নারীর মধ্যে কিন্তু আমাদের মাসেল ডিফারেন্স আছে, আমাদের স্ট্যামিনার ডিফারেন্স আছে, আমাদের বডি ওয়েট বলো, আমাদের ফিজিক্যাল স্ট্রেংথ বলো, সমস্ত কিছুর কিন্তু ডিফারেন্স রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে BMR এর ডিফারেন্স রয়েছে, পুরুষের BMR মহিলাদের তুলনায় বেশি, এবং কিন্তু ক্যালোরির চাহিদাও কিন্তু একই বয়সের পুরুষ আর মহিলা যদি আমরা তুলনা করি, সেক্ষেত্রে পুরুষের বেশি। আচ্ছা, দৈহিক অবস্থা। তাহলে কোন দৈহিক অবস্থা, সে যদি প্রেগনেন্সি হয়, ল্যাকটেশন হয়, সেক্ষেত্রে ক্যালোরি চাহিদা বাড়বে। অসুস্থতার মধ্যে থাকলে সেক্ষেত্রে অনেক সময় কিন্তু কোনো ক্ষেত্রে ক্যালোরি চাহিদা বাড়ে, কোনো ক্ষেত্রে ক্যালোরি চাহিদা কমতেও পারে। আচ্ছা, দৈহিক কাজকর্মের উপর নির্ভর করবে খাদ্যের পরিমাণ। দৈহিক কাজকর্ম, যে বেশি পরিশ্রম করবে তার বেশি খাদ্যের দরকার, তার বেশি ক্যালোরির দরকার। যে কম পরিশ্রম করবে তার কম খাদ্যের দরকার, তার কম ক্যালোরির দরকার। ঠিক আছে, আচ্ছা, তাহলে কিসের উপর খাদ্যের পরিমাণটা নির্ভর করে সুষম খাদ্যের, বয়স, লিঙ্গ, দৈহিক অবস্থা, দৈহিক কাজকর্মের উপর নির্ভর করছে। এবার আসছি মেন পয়েন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট এবং এমসিকিউর জন্য। সুষম খাদ্যে যে কার্বোহাইড্রেট, সেটা মূলত হবে জৈব শর্করা, এবং সেখান থেকে কিন্তু কতটা শক্তি আমাদের মোট যে দৈনিক যে আমরা খাদ্য গ্রহণ করছি, সেই মোট ক্যালোরির কত পার্সেন্ট আসবে হলো 50 থেকে 60%। তাহলে কতটা আসছে কার্বোহাইড্রেট থেকে মোট ক্যালোরির, 50 to 60%। ধরে নিচ্ছি যে কারোর যদি 2000 ক্যালোরি দরকার হয়, তাহলে কার্বোহাইড্রেট থেকে আসবে হলো 50%, মানে 1000 ক্যালোরি
তাহলে 60% হলো 1200 ক্যালোরি, তাহলে 1000 থেকে 1200 কিলো ক্যালোরি কিন্তু কোথা থেকে আসছে, তাহলে তার কার্বোহাইড্রেট থেকে আসছে। বোঝা গেল হিসাবটা কীরকম, মোট ক্যালোরির উপর হিসাব, ঠিক আছে, খাদ্য গ্রহণের পরিমাণের উপর না, কিন্তু এটা ক্যালোরির উপর হিসাব, ঠিক আছে। আচ্ছা, প্রোটিন থেকে আসবে 10-15%, মানে 2000 ক্যালোরি যদি হয় তাহলে 200 থেকে 300 ক্যালোরি আসবে হলো প্রোটিন থেকে, ঠিক আছে। আচ্ছা, দৃশ্য অদৃশ্য ফ্যাট থেকে, দৃশ্য অদৃশ্য ফ্যাট একটু বলি, ভিজিবল আর ইনভিজিবল ফ্যাট। দৃশ্য ফ্যাট হলো খাদ্য যেটা বাইরে থেকে যোগ করা হয়, যেটা আমরা দেখতে পাই, যেমন ঘি, মাখন, তেল, এগুলো দৃশ্য ফ্যাট। আবার খাদ্যের মধ্যে অন্তর্নিহিত কিছু ফ্যাট থাকে, যেমন মাছ, মাংস, ডিম, দুধ, এদের মধ্যে কিছু কিছু ফ্যাট অন্তর্নিহিত থাকে, যেটা আমরা দেখতে পাই না খালি চোখে, তাদেরকে বলা হয় অদৃশ্য ফ্যাট। এদের থেকে আসবে হলো মোট ক্যালোরি হলো 20-30%। আমরা একটু আগে ফুড পিরামিড যেটা পড়েছিলাম, ফুড পিরামিডের একদম এই জায়গাটা তো ফ্যাট, তাহলে তার থেকে এত এনার্জি কেন? এনার্জির কারণ হলো ফ্যাট হলো শক্তির ঘনীভূত উৎস। 1 গ্রাম ফ্যাট জানিত হয়ে আমাদের শক্তি দেয় হলো 9.3 কিলো ক্যালোরি। তাহলে বুঝতেই পারছি আমরা কম গ্রহণ করছি, কিন্তু তার থেকে আমরা কি পাচ্ছি, বেশি শক্তি পাচ্ছি। যদি 2000 কিলো ক্যালোরি হিসাব করি তাহলে 400 থেকে 600 কিলো ক্যালোরি আসবে হলো দৃশ্য এবং অদৃশ্য ফ্যাট থেকে। এছাড়াও খাদ্যে কিন্তু কিছু কিছু অপরিপোষক উপাদান, মানে নন নিউট্রিয়েন্ট কিছু থাকবে উপাদান, যেমন ধরো খাদ্যতন্তু থাকলো, অ্যান্টিঅক্সিডেন্ট থাকলো, ফাইটোকেমিক্যালস থাকলো, যাদের কিন্তু স্বাস্থ্য সম্বন্ধে কিছু ইতিবাচক ভূমিকা আছে। তাহলে কি তন্তু, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইটোকেমিক্যালস, তাহলে এগুলো থাকবে সুষম খাদ্যের মধ্যে, ঠিক আছে, যাদের কিন্তু স্বাস্থ্য সম্বন্ধে কি আছে, ইতিবাচক ভূমিকা, মানে সুস্বাস্থ্য রক্ষা করতে, আমাদের সুস্থ থাকতে কিন্তু এরা কি করছে, সাহায্য করছে। তাহলে সুষম খাদ্যের সংজ্ঞাটাও আমরা করলাম। সুষম খাদ্য থেকে কয়েকটা এমসিকিউ একটু ছোট্ট করে আলোচনা করে দিই। যেমন ধরো বলে দিল যে সুষম খাদ্যে কার্বোহাইড্রেট মুখ্যত যৌগ শর্করা থেকে আসবে মোট ক্যালোরির, বলে দিল 50-60%, বলে দিল 60-70%, থার্ড অপশন বললো 70-80%, ফিফথ অপশন বললো যে 45-55%। তাহলে কোনটা হবে, 50 থেকে 60% কিন্তু উত্তরটা হবে। একদম ইজি, ভালো করে মাথা দিয়ে মানে মানে শান্ত মাথায় ভাববে, কোনো অসুবিধা নেই, একদম ইজি। আচ্ছা, তাহলে সুষম খাদ্য থেকে সুষম খাদ্যে মোট ক্যালোরির প্রোটিন থেকে আসবে, একটা অপশন বললো 10 থেকে 15%, আর বললো 15 থেকে 20%, একটা বললো 10 থেকে 20%, একটা বললো 10 থেকে 30%, বা 20 থেকে 30% বলে দিল। তাহলে আমরা জানলাম যে কোনটা 10 থেকে 15%। আবার ফ্যাটের ক্ষেত্রেও সেম একটা কোশ্চেন, অদৃশ্য ফ্যাট থেকে আসবে মোট ক্যালোরি 10 থেকে 15%, 50 থেকে 60%, 20 থেকে 30%, একটা দিল 30 থেকে 35%, তাহলে হবে 20 থেকে 30%। আবার বলে দিল যে ধরা যাক কারুর সুষম খাদ্যে থেকে আসছে 2000 কিলো ক্যালোরি, তাহলে কার্বোহাইড্রেট থেকে তার কতটা শক্তি আসবে, সেখান থেকে কিন্তু আমরা কার্বোহাইড্রেট থেকে বার করব। কি করে বার করব? আচ্ছা, 50% মানে 2000 ইন্টু 50/100, তাহলে এক্ষেত্রে পেয়ে যাবো 1000 কিলো ক্যালোরি। এরকম 60% একই রকম, এরকমভাবে কিলো ক্যালোরির মধ্যে ফ্যাট থেকে আসবে মোট কত ক্যালোরি। তাহলে এক্ষেত্রে কিন্তু 4টে অপশন দিয়ে দিল। একটা দিয়ে দিল যে 100 থেকে 200 ক্যালোরি, একটা দিয়ে দিল 400 থেকে 600 ক্যালোরি, একটা দিয়ে দিল 700 থেকে 800, এরকমভাবে দিয়ে দিল। তাহলে আমরা বার করতে শিখে গেছি 20%, মানে কি করে বার করব, 2000 কিলো ক্যালোরি 20%, তাহলে কি করে হবে, 2000 কিলো ক্যালোরি কিন্তু 20% হবে, দেখিয়ে দিচ্ছি, 2000 ইন্টু 20/100। আমি আলাদা করে এটা করিয়েও দেবো, তাহলে হলো 400 কিলো। তাহলে আজকে আমরা কি পড়লাম? আজকে আমরা পড়লাম হলো পরিপোষক কাকে বলে, ম্যাক্রোনিউট্রিয়েন্টস কাকে বলে, মাইক্রোনিউট্রিয়েন্টস কাকে বলে, প্রক্সিমেট প্রিন্সিপালস অফ ফুড কাকে বলে, প্রোটেক্টিভ প্রিন্সিপালস অফ ফুড কাকে বলে, ক্যালোরি সম্পর্কে ধারণা করলাম, আর পড়লাম হলো যথোপযুক্ত খাদ্য, প্রমাণ খাদ্য আর সুষম খাদ্য।